হিমশীতল চমৎকার একটি বিকেল এবং শীতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো। জানার আছে বলার আছে, ইভান সাইড তোমাদের সাথে আছি। আজ শুরুতেই আমরা মেজর নাজমুল হক সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে জানাবো। মেজর নাজমুল হক ছিলেন 7 নম্বর সেক্টরের কমান্ডার। তিনি 1938 সালের 1 আগস্ট চট্টগ্রামের লোহাগড়ায় জন্মগ্রহণ করেন। বুয়েটের ছাত্র থাকা অবস্থায় তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। তিনি সেনাবাহিনীর মেজর থাকা অবস্থায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়। মেজর নাজমুল হক 7 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন। নিজের সেক্টরে প্রথাগত যুদ্ধের বদলে তিনি গেরিলা যুদ্ধ পরিচালনা করেছেন। প্রায় 15,000 মুক্তিযোদ্ধা এই সেক্টরে যুদ্ধ করেছেন। এবার জানাবো যিনি আছেন আমাদের সাথে। আজ আছেন মোহাম্মদ বাহালুল হক চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক, ঢাকা বিশ্ববিদ্যালয়। তার সাথে কথা বলবো এবং তোমাদের সাথে কথা বলতে চাই। যে নাম্বারগুলো টেলিভিশন পর্দার নিচে দেখছো সেখানে ফোন করলে কথা হবে। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে এবং স্পেশালি আজকের এই আপনার সাথে আড্ডাটা, আপনার সাথে কথোপকথন নিঃসন্দেহে সবাই খুব মনোযোগ সহকারে শুনবে, কারণ আমরা পেয়েছি আপনাকে পরীক্ষা নিয়ন্ত্রককে পেয়েছি, একজন প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক। আপনি 10 বছর ধরে সেখানে কাজ করছেন। শুরুতে আমি একটা বিষয় জানতে চাই, একদম শুরুতেই যদি আনন্দ নিয়ে বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সেশন জটের কথা শুনতাম আমরা, সেটা কিন্তু এখন আর নেই। তো এটাকে অতিক্রম করতে কি কি পদক্ষেপ নিয়েছেন বা নিতে হয়েছে? এটা একাত আমাদের সকলেরই সাহায্য লেগেছে, বিশেষ করে এখানে শিক্ষকদের আন্তরিক, আমাদের যে শ্রদ্ধ শিক্ষক যারা ছিলেন তাদের আন্তরিক চেষ্টা ছিল এবং ছেলেদের যারা ছাত্র তারাও বুঝতে পেরেছে যে মনে সেশন জটে তারা তাদের লস হবে, বিকল্প কোনো পথ নাই, ডিউলি বের হতে হবে। এই জন্য পরীক্ষা পিছানোর জন্য তারা কোনো চেষ্টা কখনো করে না এখন। এবং আমাদের যে উপাচার্য মহোদয় আছেন তার নির্দেশ যে কোনো অবস্থাতে পরীক্ষা পিছানো যাবে না। এর জন্য যত সাপোর্ট দরকার সব প্রশাসন দিচ্ছে, আমাদেরকে দিচ্ছে এবং শিক্ষকরাও ওই শিডিউল টাইমের মধ্যে ছেলেদের সিলেবাস শেষ করতেছেন, পরীক্ষা নিচ্ছেন। আচ্ছা, একদম মানে একটা টিম ওয়ার্ক বলা যায়, তারা ডে নাইট কাজ করতেছেন। রাত্র 10টা পর্যন্ত ক্লাস নিচ্ছেন, তারপরে বাসায় যে খাতা দেখতেছেন, আবার সকাল 7টায় উঠে এসে 7:30 7:30 ক্লাস বা 8টার মধ্যে ক্লাস এসে এগুলো নিচ্ছেন। আমাদের শিক্ষক যেরকম প্রচুর পরিশ্রম করতেছেন, ছাত্ররাও টাইমলি ক্লাসে আসছেন, তাদের অংশগ্রহণটাও সেরকম থাকছে এবং সর্বোপরি সেই দায়িত্বটা আপনার হাত দিয়ে যখন আমি একটা ক্ষুদ্র পার্ট আমি কিন্তু নিঃসন্দেহে সেই দায়িত্বটা পালন করতে গিয়ে নানান ধরনের অনেক কিছু আপনাকে অতিক্রম করে যেতে হয়, কিন্তু সাফল্যের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় এই বিষয়টা করতে পারছে, যার ফলে কিন্তু ছাত্র জীবনের মহামূল্যবান কিছু সময় বেঁচে যাচ্ছে এবং তারা তাদের প্রফেশনাল লাইফে সেই সময়টাকে আরো বেশি এক্সিকিউট করতে পারছে। আমরা স্যার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখনো দেখি যে সেশন জট রয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিষয়গুলো দিয়ে আপনার মূল্যায়নটা তাদের কাছে কি থাকতে পারে বা কি সাজেশন আপনি আপনার জায়গা থেকে রাখবেন? বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কৌশলে তারা চালাচ্ছেন। তা আমি আমাদের বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানি যে আমাদের ছাত্র শিক্ষক যে সম্পর্ক এখন বিরাজ করতেছে, বিগত বিশেষ করে লাস্ট 10 ইয়ার্স এরা মোটামুটি আমাদের হরতাল হবে, আন্দোলন হবে, এটা রাষ্ট্র তারা ডিক্লেয়ার দেবে, কোনো হরতালে কোনো পরীক্ষা পিছাবে না। এটা প্রশাসন উপাচার্য মহোদয় স্ট্রিক্ট ছিলেন যে অনেক সময় যে হরতাল হইলে যে পরীক্ষা দেবে। আমরা দেখেছি কোনো হরতালেই বিগত যে হরতাল গেল কোনোদিন একটি ছেলেও অনুপস্থিত ছিলেন না। আচ্ছা, অন্যান্য ইউনিভার্সিটিতে তারা হয়তো এটাকে ইস্যু তৈরি করতে পারে, হরতাল আমরা আসবো না, সার্টেন লেভেলে শক্ত ছিল যেন আমাদের অনেক বেশি স্ট্রিক্ট ছিল, দ্যাটস ওয়াই হয়তো এটা খুব সহজ হয়েছে, এমনটা কি বলা যেতে পারে? এইটাও যেরকম শক্ত, আবার ছাত্রদের আগ্রহ বেশি ছিল যে আমরা পরীক্ষা পিছাবো না, এবং তারাও আসে না পরীক্ষা পিছাতে। তো এইভাবেই একটা সমন্বয়ের মাধ্যমে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। আচ্ছা স্যার, 10 বছরের জার্নি পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে 2005-এর কথা যদি বলি, যখন প্রথম দায়িত্ব নিলেন এবং একই বিশ্ববিদ্যালয়ে আপনি আসলে পড়াশোনা করেছেন, ছাত্র থেকে সেই বিশ্ববিদ্যালয়ে কাজ করতে পারা, প্রথম দায়িত্ব নিয়ে আপনার কোন কোন চ্যালেঞ্জকে পেয়েছিলেন এবং সেটার জন্য আপনার নিজস্ব কর্মপরিকল্পনা কি ছিল? না, আমি অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার হিসেবে জয়েন করছি, কলেজের টিচার শিক্ষক ছিলাম তো 89-এ, তারপরে 5 বছর পর আমি ডেপুটি কন্ট্রোলার। এই 10 বছর আগেও এর মাঝখানে আরও প্রায় 15-20 বছর পর্যন্ত ভারপ্রাপ্ত কন্ট্রোলার ছিলাম এবং আমি 6 জন মাননীয় 6 জন উপাচার্যের আমি কন্ট্রোলার। আমি প্রফেসর থেকে আদর্শনী থেকে আরম্ভ করে 6 জন, হ্যাঁ আমি 6 জন উপাচার্যের কন্ট্রোলার। এখানে আমাদের যেটা আন্তরিকভাবে আমাদের স্টাফ যারা আছেন সেটা সমন্বয় সাধনটা করতে পেরেছি, যে এখানে মানে ইনফ্যাক্ট আমাদের কোনো ঘুম বলতে কোনো জিনিস যে
রাত 12টায় বা 10টায় টাইম নিয়ে যেতে হবে, আমাদের কোনো শিডিউল টাইম নেই। আমাদের সকাল 7টায় অফিসে আসতে হবে। তো যখন যাব, বাসাও আমার অফিস। কারণ আমি যদি একটু অ্যাক্টিভ থাকি তাহলে ছেলেদের অনেক জিনিস মানে রেজাল্ট থেকে আরম্ভ করে পরীক্ষাগুলো, কাজগুলো একটা হেল্প হয়, সকলেরই হেল্প হয়। স্যার আমরা একটা ফোন নিতে চাই, ফোন নিয়ে আপনার সাথে আবার কথা বলবো। হ্যালো হ্যালো ভাইয়া, আমি আশা বলতেছি। আশা, কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে উত্তর দিবে বলো আশা? বিজয়ের মার। এবার বলো যে কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 7। ক্লাস 7। ঠিকঠাক উত্তর দেবেন, ঠিক আছে? উত্তর প্রশ্ন শোনো। শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে জাতীয় শোক দিবস পালিত হয় 1972 সালের। অপশনগুলো বলে দিচ্ছি। ক 26 মার্চ, খ 21 ফেব্রুয়ারি, গ 14 জানুয়ারি। বলো আশা, নির্দিষ্ট সময় উত্তর দিবে, এটাই আশা। বলো। 14 জানুয়ারি। 14 জানুয়ারি উত্তর নিলাম এবং সঠিক। অভিনন্দন, 500 টাকার বই তুমি পেয়ে যাবে। এবারে দ্বিতীয় প্রশ্নটি শোনো। নিচের কোনটি ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের জন্ম তারিখ? অপশনগুলো শুনে নাও। ক 26 এপ্রিল 1936, খ 27 এপ্রিল 1936, গ 28 এপ্রিল 1936। বলো ভাইয়া অপশন ক 26 এপ্রিল 1936 উত্তর নিলাম সঠিক। মোস্ট ওয়েলকাম অ্যান্ড ব্রিলিয়ান্ট। 1000 টাকার বই তো পেলে, এবার বলো যে আরো 1000 টাকার বইয়ের জন্য খেলবে? জি ভাইয়া। নিয়ম জানো? জি জানি। ও থ্যাংক ইউ। চলো, প্রশ্নটি হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকার দেশ কোনটি? অপশন বলছি। ক কঙ্গো, খ দক্ষিণ আফ্রিকা, গ সেনেগাল। বলো ভাইয়া দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা উত্তরটি নিলাম এবং সঠিক নয়, আন্তরিকভাবে দুঃখিত। সঠিক উত্তর হচ্ছে সেনেগাল, যারা 1 ফেব্রুয়ারি 1972 সালে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল প্রথম আফ্রিকার দেশ হিসেবে। স্যার, পরীক্ষা নিয়ে কথা বলছিলাম এবং সেশন জটকে অতিক্রম করার একটা বড় কারণ হিসেবে আপনি বললেন যে যেমন অ্যাডমিনিস্ট্রেশন কঠিন ছিল, তেমনিভাবে যারা শিক্ষার্থী তারাও খুব আনন্দ নিয়েই বলা যেতে পারে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। আনন্দ এবং পরিশ্রম, ভালো প্রস্তুতি, নিয়মিত ক্লাস করার কারণে ভালো প্রস্তুতি। কিন্তু স্যার একটা কথা তো সত্য যে পরীক্ষা ভীতি বলে একটা ব্যাপার আছে, কিন্তু সেই পরীক্ষা ভীতিকে অতিক্রম করে যখন আমি আনন্দ নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে যাব, সেটার জন্য স্যার যারা পরীক্ষা নিয়ন্ত্রক আপনি রয়েছেন বা তারা যারা রয়েছেন, তারা কি কি বিষয় আসলে তাদের সামনে এনে দিয়েছেন বা কতটা কমিউনিকেশনটাকে সহজ করে দিয়েছেন যাতে সবাই? আমাদের তো দুই সিস্টেমের, একটা হলো সরাসরি ইউনিভার্সিটি যাদের সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হয় তাদের পড়ার মোড আলাদা। মেডিকেল কলেজগুলো আমাদের আন্ডারে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি কলেজগুলো আমাদের আন্ডারে, সেগুলি বছর শেষে পরীক্ষা হয়, তাদের টিউটোরিয়াল থাকবে। আর সেমিস্টার সিস্টেমের পরীক্ষায় রেগুলার ক্লাসে যখন সে উপস্থিত থাকবে, শিক্ষকরা যেগুলি পড়াচ্ছেন তার মধ্যে কোশ্চেনগুলি হচ্ছে, ও প্রতিটা ক্লাসেই তাদের ভীতিগুলি কেটে যায়। তো পরীক্ষার ভীতি মানে পরীক্ষার পড়ার চাপে কোনো ভীতিই নাই। আমাদের এখানে ছেলেরা কোনো পরীক্ষার ভীতি অনুভব করে না। বাহ। এবং আরেকটা বিষয় পরীক্ষা নিয়ে কথা বলতে গেলেই আসে, ইদানিংকালে দুঃখজনকভাবে দেখা যায় যে অনেক প্রশ্ন আউট হওয়ার আমরা প্রবণতা দেখি। বিশেষ করে আমরা যদি আমাদের টার্গেট দর্শক যারা আছে, স্কুলের ছেলেপেলে এখন যারা দেখছে, আমরা যদি পিএসসির কথা বলি, জিএসসির কথা বলি, সে পর্যায়ে আমরা দেখি যে প্রশ্ন আউট হচ্ছে। কিন্তু এই বিষয়গুলো স্যার আপনার কোনো সাজেশন বা মূল্যায়ন রয়েছে কিনা? কি করলে এটা প্রতিরোধ করা প্রশ্ন আউট হচ্ছে এটা ঠিক এভাবে বলা ঠিক না। প্রশ্ন তো যে পিএসসির বা যে পেপারে মাঝে মাঝে আমরা দেখি, এগুলো একটা শ্রেণী ছেলেদেরকে ধোঁকা দেওয়ার জন্য আগে মডেল কোর্সের মধ্যে ছাপিয়ে দেয়। তো লাস্ট 3 or 4 ইয়ার্স দেখলাম যে এটা আসলে তো এর কোনো প্রমাণও হয় নাই। আর এরকম কোনো গুজব পেলে আপনি বলতে চান যে সেখানে যেন সবাই সেটাকে খুব বেশি গুরুত্ব না দেয়? এখন দেয়ও না কেউ, এখন কেউ দিচ্ছেও না। ওদের মতো তারা পেপারে দেয়, ফেসবুকে দিচ্ছে, এই ফেসবুক একটা সমস্যা, ফেসবুকে দিয়ে দিচ্ছে না। এটা তো কোনোদিন তো আমি দেখি নাই যে বোর্ডের কন্ট্রোলার সাহেব বা বোর্ডের চেয়ারম্যান সাহেব একটা স্টেটমেন্ট দিচ্ছে যে পরীক্ষা প্রশ্ন আউট হয়ে গেছে, আবার নতুন পরীক্ষা নেওয়া হবে। এটা আসলে ভালো প্রস্তুতিটাই আসলে সবচেয়ে বেশি দরকার। ভালো প্রস্তুতি থাকলে আউট হোক বা নাই হোক পরীক্ষা ভালো দেওয়া যায়। হ্যাঁ, পরীক্ষা ভালো দেওয়া যায়। স্যার, একটা বিষয় একটু জানতে ইচ্ছে করছে আপনার কাছে, একটা বিষয় বোধহয় আপনিও স্বীকার করবেন, আমাদের এখনও কি কিছুটা শহর কিংবা গ্রামে শিক্ষার মানের কথা যদি বলি বা সুযোগ সুবিধার কথা যদি বলি, একটা তারতম্য রয়েছে, একটা বড় পার্থক্য রয়েছে। সেটাকে কিছুটা হলেও কমিয়ে আনতে গেলে কোন বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করা উচিত? এটা আসলে আমাদের একটা শ্রেণী বৈষম্য সৃষ্টি হয়ে যাচ্ছে। শহরের ছেলেরা যেরকম সুযোগ সুবিধা পাচ্ছে, গ্রামের ছেলেরা তো এরকম সুযোগ সুবিধা পাচ্ছে না।
তো এখানে যে যে সিলেবাস নতুন সিলেবাস 5, 8, 9, 10-এ যে সিলেবাসগুলো শুধু কঠিন। গ্রামের স্কুল যেটা মোপাশলে একটা ইউনিয়ন লেভেলও 5 থেকে 6টা হাই স্কুল আছে, সেখানে ওই এগুলি ছেলেদেরকে পাঠ দেওয়ার জন্য প্রচুর পরিমাণ শিক্ষক পাওয়া যায় না, শহরে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো এখানে আলটিমেটলি কিন্তু এই সিলেবাস যেভাবে আপগ্রেড হচ্ছে ঠিক ওইভাবে শিক্ষকদের ওইরকম মানে ভালো শিক্ষক পাচ্ছে না। এবং যার ধরুন কী হচ্ছে আলটিমেটলি যখন ইন্টারমিডিয়েট পাস করে আসে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় কোনো ইউনিট আমাদের 20 ভাগ ছেলে রিটেনে কোয়ালিফাই করে না, 40% নাম্বার তুলতে পারে না। এটা তো একটা চিন্তার বিষয়। এটা নিঃসন্দেহে উত্তরণের পথ এত ভালো 40% নাম্বার তারা তুলতে পারতেছে না, জিপিএ 5 পাচ্ছে দুইটাই। এটা তো দুঃখজনক ব্যাপার, কিন্তু এটা উত্তরণের নিঃসন্দেহে সেই উত্তরণও আমরা উত্তরণের দিকেও এগিয়ে যাব। স্যার, আরেকটা বিষয় আপনি বলছিলেন যে এই ভর্তি পরীক্ষার কথা বলছিলেন, তো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা সবারই তো আসলে প্রথম পছন্দই সেখানে থাকেন, এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য দেখা যায় বেসিক্যালি আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই সবাই খুব বেশি ব্যস্ত হয়ে যান, নানান ধরনের প্রস্তুতি, কোচিং সেন্টার ইত্যাদি অনেক কিছু থাকতে পারে, কিন্তু সেই প্রক্রিয়াটা কি একদম স্কুল থেকে শুরু হতে পারে না? একটা স্টুডেন্ট যখন ক্লাস 6, 7, 8, 9 পড়ছে, আমরা প্রশ্নপত্র তাই দেখি ওই সময়ের পড়ার বিষয়গুলোই বেশি থাকে, তখন থেকে যদি স্টুডেন্ট সরাসরি না হলে অভিভাবকদের জন্য কিছু বলবেন কিনা, তারা কিভাবে একটা প্রস্তুতি নেওয়ার জন্য ওই সময় থেকে কি করতে পারে যে তাদের সন্তানটি যাতে এই যে ক্লাসে পড়াশোনাগুলো করছে সেগুলো ভবিষ্যতে গিয়ে ভর্তি পরীক্ষা যাতে কাজে লাগতে পারে? না, ভর্তি আসলে আমাদের সম্পদ, আমাদের বিশ্ববিদ্যালয়ের সিটগুলি খুব সীমিত, এখানে কম্পিটিশনটা খুব ভালো, অনেক ভালো ছিল বাদ পড়ে যাচ্ছে, অনেক ভালো ছিল বাদ পড়ে যাচ্ছে। এখন অভিভাবকরা যে চেষ্টা করতেছে না তা না, তারাও যথেষ্ট চেষ্টা করতেছে। এখন ভালো ছেলে মেধাবী ছেলেরা পরীক্ষা দিচ্ছে, কোয়ালিফাই করলে সিট নাই, সে তো কোনো ভর্তি হতে পারতেছেন না। আর আসলে আমাদের এখন বিশ্ববিদ্যালয়ের সিটগুলি আরও বৃদ্ধি করতে হবে। আর কোশ্চেনের ধরন দেখা যাবে যে ওরা ওই আগে যেমন গাইড বই পড়লেই উত্তর পাওয়া যাবে তা তো না। ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ, রেজাল্ট 3 মাস পর হয়ে গেল, তারপরের মাসেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ডেট পড়া শুরু করলো। এই 3 মাসে তাকে টোটাল বই থেকে বই, যারা ফুল বই পড়ে প্রিপারেশন নিচ্ছে তারাই ভালো করতেছে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় হয়েছে আরও একটি ফোন নেবার, আমরা একটু ফোনে কথা বলি। হ্যালো, আমি নাবিলা। নাবিলা, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 10। বলো যে কোন বিভাগ থেকে প্রশ্ন করব? জানা অজানা। জানা অজানা। জানা অজানা থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এই ঘোষণাটি সংবিধানের কোন অনুচ্ছেদে? অপশনগুলো শোনো। ক 28, খ 7, গ 47। বলো। সময়ে ক 28। ক 28 উত্তর নিলাম, কিন্তু আন্তরিকভাবে দুঃখিত, সঠিক নয়। সঠিক উত্তরটি জেনে রাখো, খ 7। স্যার, আমরা আরেকটি ফোন নিয়ে আসি। হ্যালো, হ্যালো, কে বলছো? আমি আনিকা। আনিকা, কোন ক্লাসে পড়ো জানি? ক্লাস 10। ক্লাস 10। বলো যে কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ভাষা ও ব্যাকরণ। ভাষা ও ব্যাকরণ। প্রথম প্রশ্ন, সমাসবদ্ধ শব্দের সঙ্গে তদ্ধিত প্রত্যয় যুক্ত হলে সমাসবদ্ধ শব্দের কি পরিবর্তন ঘটে? অপশনগুলো বলছি। ক মূল স্বরে বৃদ্ধি ঘটে, খ মূল স্বরে গুণ হয়, গ অপরিবর্তিত থাকে। বলো। ভাইয়া, ক মূল স্বরে বৃদ্ধি ঘটে। সঠিক, ব্রিলিয়ান্ট। 500 টাকার বই হয়ে গেল। এবারে বই এই টাকার অঙ্ক বৃদ্ধি করার সুযোগ তোমার কাছে। দ্বিতীয় প্রশ্ন, সহ ফোনটিতে তুমি আছো না? ফোনটি বোধহয় কেটে গেছে। অভিনন্দন 500 টাকার বইয়ের জন্য। নিশ্চয়ই আবার চেষ্টা করলে তুমি আবারও কথা বলতে পারবে। হ্যালো, ভাই আমি অপূর্ব। অপূর্ব, কোন ক্লাসে জানি পড়ো তুমি? ক্লাস 9। ক্লাস 9। ফাইন, চলো ছবি দেখেই তোমাকে উত্তর দিতে হবে। ছবির এই ভাস্কর্যের নাম বলো। অপশনগুলো আমি বলছি। ক চিরঞ্জীব স্বাধীনতা, খ মুক্তিযুদ্ধ শহীদ স্মৃতি, গ স্মৃতি অম্লান। বলো। মুক্তিযুদ্ধ শহীদ স্মৃতি। বললে তো, কিন্তু উত্তর তো সঠিক নয়। আন্তরিকভাবে দুঃখিত, সঠিক উত্তর জেনে নাও। গ স্মৃতি অম্লান।
স্যার আপনার কাছে ফিরে আসতে চাই আমি। শুরুতে আপনার কাছে জানতে চাই, আমরা অনেক বিষয় নিয়ে কথা বলছিলাম। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যারা ফোন করছেন আমাদেরকে সবাই ক্লাস 10, 9 এরকম ক্লাসগুলোতে তারা পড়ছে। আপনি স্যার এই দীর্ঘ জীবনের অভিজ্ঞতার আলোকে তাদের জন্য যদি কোনো সাজেশন দেন, তারা তাদের ভবিষ্যৎটাকে বা পড়াশোনার জন্য তারা ভালো করবার জন্য কী কী করতে পারে, যদি কিছু বলার থাকে আপনার। আমাদের ছাত্ররা এখন পরিশ্রমী, এখন যারা পরিশ্রম করবে তারাই এগিয়ে যাবে। এখন তো আর সেই অর্থনৈতিক ক্রাইসিসটা নাই। যেমন আগে আমরা মানে বিদ্যুৎ তো চিন্তাও করতে পারি নাই, হেরিকেনের আলোতে কেরোসিন তেল ছিল না, হেরিকেন পড়তে পারি নাই, যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ ছিল। এখন তাদের তো সব সুযোগগুলি আছে। যারা চাকরি করে সেই পরিবারে তাদের কোনো অভাব নাই, দেশে কোনো অভাব নাই। তো এখন তাদের যদি অভাব না থাকে, তারা পরিশ্রম ঠিক করতে হবে। তারা যদি এখন ওই টেলিভিশনের সামনে ফেসবুক দেখে, ইন্টারনেট দেখে সময় নষ্ট করে, তাহলে তো হবে না। যারা সময় নষ্ট না করে তারাই এগিয়ে যাবে। তো আমি আমার নিজের কথা আমি বলি, আমরা 11টা পর্যন্ত লেখাপড়া করে আবার ভোর যখন অনার্স মাস্টার্সে পড়েছি, রাত্র 3টা থেকে উঠে আমাদের সকাল 8টা পর্যন্ত আমাদের পড়ে তারপরে ক্লাসে আসতাম। এখন ছেলেমেয়েরা দেখি যে 8টা, 9টা, 10টা পর্যন্ত তারা ঘুমিয়ে থাকে। এই যে পৃথিবী থেকে তারা তো এখন শুধু আমাদের ছেলেরা কিন্তু এখন বাংলাদেশ ভিত্তিক তারা কম্পিটিশনে নাই, তারা ওয়ার্ল্ড ওয়াইড তাদের চিন্তা ভাবনা করতে হবে। অন্য ছেলেরা তো এই সময় কাজ করতেছে, সে তো পার ডে যে 4 ঘন্টা পরিশ্রম কম করলে 4 ঘন্টাই সে তার জীবন থেকে হারিয়ে ফেলবে। স্যার আপনার কথা শুনতে শুনতে মনে হলো যে আপনার ছোটবেলার অনেক কথাই আমরা শুনেছি। কেমন লাগছে এই ছোটদের আয়োজনে এসে? খুব ভালো লাগছে। এবং স্যার ভালো লাগার মতন আরও অনেক কিছু আপনার কাছে নিশ্চয়ই রয়েছে, আমরা সেগুলো শুনতে চাই। আমরা যদি আপনার বিশ্ববিদ্যালয়ের জীবনে, মানে ছাত্র জীবনের কথা, সেই সময়ে ফিরে যেতে চাই, সেই সময়টা কেমন ছিল এবং সেই সময় আসলে কি এখন যে পেশায় আছেন, যে কাজটি করছেন, সেটাই করতে চেয়েছিলেন নাকি হতে পারে অন্য কিছু? না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম 1980 সালে। আমি মার্কেটিং ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম। আমরা 84-এ আমি পাশ করে আমাদের সময় সেজন ছিল। আচ্ছা। তাই এরশাদের তখন পিরিয়ড ছিল, তখন খুব গন্ডগোল, ইচ্ছা করে ইউনিভার্সিটি বন্ধ করে দিত কোনো কারণ ছাড়াই। আমাদের প্রায় 2 বছর সেজন ছিল। 86-87-এ পাশ করে আমি লালমাটিয়া মহিলা কলেজ এবং আইডিয়াল কলেজের 2 কলেজেরই মার্কেটিং শিক্ষক হলাম। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলাম। তখন আমাদের সেমিস্টার সিস্টেম তার 2 বছর আগেই কমার্স ফেরিতে ছিল। আমাদের প্রচণ্ড পড়ার চাপ ছিল। আচ্ছা। আর বিনোদন বলতে আমাদের তখন এরকম কোনো এত অল্টারনেটিভ ছিল না। লেখাপড়া নিয়ে আমাদের বেঁচে থাকতে হতো। কিন্তু স্যার আপনার এটাই কি ইচ্ছে ছিল যে আপনি এই প্রফেশনেই আসবেন? না, ঠিক আমি কলেজের টিচার ছিলাম, সেখান থেকে এই প্রশাসনে সুযোগ পেয়েছি। অলমোস্ট সামাজিক কাজটার সাথে আমি একটা হলের তখন গেম সেক্রেটারি ছিলাম, জুলকলে গেম সেক্রেটারি ছিলাম, খেলাধুলা করতাম, সামাজিক কাজগুলো একটু বেশি করতেন, সবার সাথে মেলামেশাটা একটু বেশি ছিল আমার। এবং স্যার আপনি কিন্তু বেশ কয়েকটি দেশেও ভ্রমণ করেছেন, তো এই যে ভ্রমণের এটা কি আপনার কাজের খাতিরই নাকি এমনিও ভ্রমণ করতে আপনার ভালো লাগে, বা সেখানে গিয়ে আসলে সেখানের সাথে যদি আপনি আমাদের বিভিন্ন জিনিস কম্পেয়ার করেন, কি বলবেন? হ্যাঁ, এটা আমি আমাদের যারা 8-9-এর ছাত্র বা তাদেরকে একটু বলি। আমি যে নেপালে 1 বছর পূর্বে নেপালে গেলাম। সেখানে কাঠমান্ডু থেকে পোখরা একটা জায়গা, পোখরা থেকে একটা সূর্য উদয়ের একটা জায়গা দেখা যায় 12 মাইল দূর। ভোর রাত্রে যখন ভোর রাত্র, মানে সূর্য উঠবে আরও 1.5 ঘন্টা পর, সে 3-4-এর বাচ্চারা একা হেঁটে স্কুলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। একা হেঁটে স্কুল, মেয়েরা একা হেঁটে স্কুল যাচ্ছে। তার স্কুল বলো 4 মাইল 5 মাইল দূরে। এখন কম্পেয়ার করেন আমাদের সাথে, তাদের ওই বাচ্চাটার তার স্টেমিনাটা চিন্তা করেন। এক্স্যাক্টলি স্যার। আমি আরেকটি বাচ্চা কিংবা বন্ধু ফোনে আছে, ফোনটা একটু নিয়ে আসি, তারপর আপনার সাথে কথা বলবো। হ্যালো, আমি সামিয়া বলছি। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 9-এ। বলো যে কোন বিভাগ থেকে প্রশ্ন করব? বিজয়ের মাস। বিজয়ের মাস বিভাগটি শেষ হয়ে যাবে তোমাকে প্রশ্ন করার সাথেই। প্রথম প্রশ্ন, শহীদ বুদ্ধিজীবী সিরাজউদ্দিন হোসেন ছিলেন ক কথাশিল্পী, খ সাংবাদিক, গ চলচ্চিত্র পরিচালক? বলে দাও। কথাশিল্পী উত্তর নিলাম, কিন্তু সঠিক নয়। সঠিক উত্তরটি জেনে নাও, খ সাংবাদিক। স্যার এখন একটু জানতে ইচ্ছে করছে যে
আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা যদি বলি, কিংবা আপনি সামনে আসলে অনেকেরই তো অনেক কিছু করবার ইচ্ছে থাকে, আপনার এরকম কোনো পরিকল্পনা রয়েছে কিনা, কিছু করতে চান কিনা? ঠিক আমার ইচ্ছাটা যে আমার দেশটাকে মানে আমি তো পৃথিবীর আমার সৌভাগ্য হয়েছে, আমি সৌদি আরব গিয়েছি হজ করার জন্য, আমি ইন্ডিয়া, তারপর আমি কাশ্মীর দেখেছি, আমি নেপাল দেখেছি, যে দেশগুলি দেখলাম। এখন আমার দেশটা অনেক সুন্দর, অনেক দেশ সম্ভাবনা নিয়ে আমার। কাজ করবার ইচ্ছা হ্যাঁ, আপনার দেশ রয়েছে। আমার দেশটাকে বিশ্বের অন্য দেশের সাথে তুলনা করতে ইচ্ছে করে, যে তুলনা করতে ইচ্ছে করে দেখি যে আমরা সব দিক দিয়ে ভালো, জি স্যার। সব দিক দিয়ে আমরা ভালো আছি। অনেকে এগিয়ে বলে আছি। যে অনেক এগিয়ে আছি, যে অনেকে আমার দেশের খাদ্য, আমার দেশের মানুষের আন্তরিকতা, আমার দেশের কাজের সুযোগ, আমার দেশের যে অপরচুনিটি, সমুদ্র তো একটা এবং বড় আমাদের শক্তি। দেশের প্রাকৃতিক সৌন্দর্য অনেক চমৎকার, আমরা অনেক দিক থেকে এগিয়ে অনেক আছি। চমৎকার, অনেক চমৎকার অসংখ্য ওয়েদার। ধন্যবাদ। আমাদের Exactly. পৃথিবীতে এরকম শহরতির দেশ আর আছে নেই কিনা আমি স্যার, জানি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা, আর ভালো থাকবেন স্যার। আপনাকে ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ করার জন্য। আজকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিতে হচ্ছে, তবে যাবার আগে একটি ঘোষণা সবার জন্য রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। আজকের মতো বিদায়, ভালো থাকবে সবাই।